আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে ছড়াচ্ছে ইরানের শাহেদ ১৩৬ ড্রোন। ইসরায়েলি ভূখণ্ডে এবার ক্লাস্টার বোমা ফেলেছে ইরান। যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি, ইসরায়েলের ফাঁদে পড়েই ইরানে মার্কিন হামলা। নেতানিয়াহুর প্রতিটি পদক্ষেপ ইরানের নখদর্পণে, সাবেক আইআরজিসি প্রধান। শান্তি প্রতিষ্ঠার জন্যই ইরানের সঙ্গে যুদ্ধ, নেতানিয়াহু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন এবং গভীর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ইরানের তৈরি শাহেদ ১৩৬ ড্রোন, যা আধুনিক সমরাস্ত্রের দুনিয়ায় গেম চেঞ্জার হিসেবে পরিচিতি পেয়েছে এবং এই মুহূর্তে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই ডেল্টা উইং আকৃতির কামিকাজে বা সুইসাইড ড্রোনগুলো প্রথম বিশ্বব্যাপী নজরে আসে পূর্ব ইউরোপের সংঘাতে, যেখানে অত্যন্ত কম খরচে তৈরি এই ড্রোনগুলো ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। এখন সেই একই প্রযুক্তি এবং রণকৌশল মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যাচ্ছে, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ নতুন একটি মাত্রা দিচ্ছে। শাহেদ ১৩৬ ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং খুব নিচ দিয়ে ওড়ার সক্ষমতা, যার ফলে প্রচলিত রাডার সিস্টেমগুলো এদের শনাক্ত করতে অনেক সময় ব্যর্থ হয়। এর পাশাপাশি এগুলোকে ঝাঁকে ঝাঁকে বা সোয়ার্ম আকারে উৎক্ষেপণ করা যায়, যা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং সিস্টেমকে ওভারলোড করে দেয়। মধ্যপ্রাচ্যের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে এই ধরনের ড্রোনের ব্যবহার শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, বরং অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকেও বিশাল প্রভাব ফেলছে। কারণ মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি ড্রোনকে ভূপাতিত করতে যদি মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয়, তবে তা যে কোনো দেশের অর্থনীতির জন্যই একটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ড্রোন কূটনীতি এবং প্রযুক্তি হস্তান্তর মধ্যপ্রাচ্যের প্রক্সি নেটওয়ার্কগুলোকে আরও শক্তিশালী করছে এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা ফেলার যে খবরটি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে, তা মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনাকে এক নজিরবিহীন এবং অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। সামরিক পরিভাষায় ক্লাস্টার বোমা হল এমন এক ধরনের অস্ত্র যা আকাশ থেকে নিক্ষেপ করার পর শূন্যেই খুলে যায় এবং এর ভেতর থেকে অসংখ্য ছোট ছোট বোমলেট বা ক্ষুদ্র বোমা একটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই অস্ত্রটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি নির্দিষ্ট কোনো একক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিবর্তে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়, যা সামরিক ঘাঁটি, বিমানবন্দর বা কনভয় ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকর হলেও বেসামরিক এলাকায় এর ব্যবহার চরম মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে। আন্তর্জাতিক আইনে, বিশেষ করে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনসের অধীনে এই ধরনের অস্ত্রের ব্যবহার, উৎপাদন এবং মজুতকরণ নিষিদ্ধ করা হয়েছে। যদিও বিশ্বের বেশ কয়েকটি পরাশক্তি এবং সংঘাতে লিপ্ত অনেক দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এখন ইসরায়েলের মতো একটি অত্যন্ত সুরক্ষিত এবং ঘন বসতিপূর্ণ ভূখণ্ডে ইরানের এই ধরনের বোমার ব্যবহার শুধুমাত্র সামরিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় রেড ফ্ল্যাগ বা সতর্ক বার্তা হিসেবে দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যিই এই ধরনের অস্ত্রের ব্যাপক ব্যবহার শুরু করে, তবে তা ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের জন্য একটি ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ একসাথে অসংখ্য ছোট ছোট বোমাকে আকাশে ধ্বংস করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন এবং ব্যয় সাপেক্ষ একটি প্রক্রিয়া। তাছাড়া ক্লাস্টার বোমার আরেকটি দীর্ঘমেয়াদী ঝুঁকি হল আনএক্সপ্লোডেড অর্ডিন্যান্স বা অবিস্ফোরিত বোমা, যা নিক্ষেপের পর সাথে সাথে না ফেটলেও বছরের পর বছর ধরে মাটিতে পুঁতে থাকতে পারে এবং পরবর্তীতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। এই ধরনের অস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক স্বীকারোক্তি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে,
যেখানে বলা হচ্ছে যে ইরানে মার্কিন হামলাটি মূলত ইসরায়েলের ফাঁদে পড়ার একটি চূড়ান্ত পরিণতি। এই বিবৃতিটি ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের মধ্যে এক অদ্ভুত এবং জটিল ফাটলের ইঙ্গিত দিচ্ছে। যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মার্কিন নীতি নির্ধারকদের অনেকেই মনে করছেন যে ইসরায়েল তার নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যুক্তরাষ্ট্রকে এমন একটি সরাসরি সংঘাতে টেনে আনছে যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের অনুকূলে নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই ফাঁদ বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝাচ্ছেন যেখানে ইসরায়েলের ক্রমাগত উস্কানিমূলক আক্রমণ এবং ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের কারণে ইরান বাধ্য হয়ে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষা করার খাতিরে অথবা ওই অঞ্চলে তার নিজের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে ইরানে হামলা করতে বাধ্য হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে বা অর্থনৈতিক চাপের মুহূর্তে বিদেশের মাটিতে নতুন করে কোনো যুদ্ধে জড়িয়ে পড়া কখনোই জনপ্রিয় কোনো সিদ্ধান্ত নয়। আমেরিকার সাধারণ জনগণ এবং অনেক কংগ্রেস সদস্যই মধ্যপ্রাচ্যের এই অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়ে আসছেন। কিন্তু ডিপ স্টেট বা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানেন যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন পররাষ্ট্র নীতির একটি অলিখিত শর্ত। এখন যুক্তরাষ্ট্র যখন প্রকাশ্যে স্বীকার করছে বা তাদের নীতি নির্ধারকদের আলাপে উঠে আসছে যে তারা একটি পরিকল্পিত ছকের বা ফাঁদের শিকার হয়েছে, তখন এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একাধিপত্য এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, জর্ডান বা আরব আমিরাতও সতর্ক হয়ে যাচ্ছে, কারণ তারা দেখছে যে পরাশক্তিগুলো কিভাবে আঞ্চলিক প্রভাব বিস্তারের খেলায় দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ঘটনাটি একই সাথে রাশিয়া এবং চীনের জন্যেও একটি কৌশলগত সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস প্রধানের একটি চাঞ্চল্যকর মন্তব্য সম্প্রতি সংবাদমাধ্যমে ঝড় তুলেছে, যেখানে তিনি দাবি করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিটি পদক্ষেপ এখন ইরানের একেবারে নখদর্পণে রয়েছে। আধুনিক সাইবার যুদ্ধ এবং গোয়েন্দা নজরদারির এই যুগে এই ধরনের দাবি নিছক কোনো রাজনৈতিক ফাঁকাবুলি নয়, বরং এটি একবিংশ শতাব্দীর শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধের এক ভয়াবহ বাস্তবতার প্রতিফলন। ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি গত কয়েক দশক ধরে একটি তীব্র গোয়েন্দা যুদ্ধ চলে আসছে, যেখানে সাইবার আক্রমণ, হ্যাকিং, গুপ্তচর বৃত্তি এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে একে অপরের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আইআরজিসির এই দাবি প্রমাণ করে যে ইরানের সাইবার এবং ইন্টেলিজেন্স ইউনিটগুলো ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত রাজনৈতিক এবং সামরিক নেটওয়ার্কের গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। যদি এই দাবি সত্যি হয়, তবে তা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি চরম হুমকি স্বরূপ, কারণ একজন সরকার প্রধানের দৈনন্দিন রুটিন, তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, গোপন বৈঠক এবং ভবিষ্যৎ সামরিক পরিকল্পনার তথ্য যদি শত্রুপক্ষের কাছে আগেই পৌঁছে যায়, তবে যে কোনো সামরিক কৌশলই মাঠে মারা যেতে বাধ্য। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই বিবৃতি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ। শত্রুর মনে এই ভীতি ঢুকিয়ে দেওয়া যে আমরা তোমাকে দেখছি, এটি আধুনিক রণকৌশলের একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি যা প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেয় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা বা প্যানিক সৃষ্টি করে। অন্যদিকে ইসরায়েলও প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বব্যাপী তাদের দুর্দান্ত অপারেশনের জন্য পরিচিত। তাই ইরানের এই দাবির পর ইসরায়েলও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকলগুলো নতুন করে সাজাতে বাধ্য হচ্ছে। এই সাইবার এবং গোয়েন্দা যুদ্ধ কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলের উপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক একটি মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তিনি দাবি করেছেন যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যই মূলত ইরানের সঙ্গে এই যুদ্ধ অপরিহার্য হয়ে পড়েছে। শান্তির জন্য যুদ্ধ, এই প্যারাবক্সিক্যাল বা স্ববিরোধী তত্ত্বটি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে নতুন কিছু নয়। প্রাচীন রোমানদের একটি বিখ্যাত প্রবাদ আছে, তুমি যদি শান্তি চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুত হও।
নেতানিয়াহু মূলত এই নীতির ওপর ভিত্তি করেই তার বর্তমান সামরিক পদক্ষেপগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। তার যুক্তি হল, ইরান যতদিন পর্যন্ত এই অঞ্চলে তাদের প্রক্সি নেটওয়ার্কগুলোকে মদত দিয়ে যাবে, পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাবে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা আসা সম্ভব নয়। নেতানিয়াহুর এই দৃষ্টিভঙ্গি মূলত ইসরায়েলের কট্টরপন্থী এবং ডানপন্থী ভোটারদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কারণ তারা মনে করে একটি চূড়ান্ত এবং নির্ণায়ক যুদ্ধের মাধ্যমেই কেবল ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে এই যুক্তির সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ, মানবাধিকার কর্মী এবং উদারপন্থী বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধের মাধ্যমে কখনো দীর্ঘস্থায়ী শান্তি আনা যায় না, বরং এটি শুধুমাত্র ধ্বংস, মৃত্যু এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকা ঘৃণার বীজ বপন করে। তারা মনে করিয়ে দিচ্ছেন যে বিগত কয়েক দশকে ইরাক, আফগানিস্তান বা লিবিয়াতে শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যে যুদ্ধগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, তার ফলাফল হিসেবে ওই দেশগুলো আজ চরম অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো এবং জাতিসংঘ নেতানিয়াহুর এই ব্যাখ্যার সাথে একমত নয়। তারা কূটনৈতিক সংলাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছেন, কারণ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যকেই ধ্বংস করবে না, বরং বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক এবং মানবিক সংকটের সৃষ্টি করবে, যার